আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। দেখো, ওয়ার্ক পাওয়ার এনার্জি ছোটবেলায় আমরা করেছি, বলতো এর মধ্যে একটা টপিক আমরা করেছিলাম এমসিকিউ থিওরিতে, কি সেটা? লিভার সিস্টেম। লিভার সিস্টেমটাই কিন্তু ওয়ার্ক পাওয়ার এনার্জিরই একটা পার্ট। তো সেটাকে আমরা দেখবে দেখবে সেম লিভার সিস্টেমের ছবিটা, একদম যে ছবিটা তোমাদের দেওয়া হয়েছে, যে নোটটা, সেই নোটটা এর একটাই পেজই দেওয়া হয়েছে। এই দেখো, এই ছবিটা তোমরা পেয়েছো না? তো একদম সেম জিনিস। তাহলে ওয়ার্ক পাওয়ার এনার্জি কিন্তু অনেক বড় একটা টপিক এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এখানে তিনটে ছোট ছোট জিনিসকে আমরা কভার করব। একটা হচ্ছে ওয়ার্ক কি, পাওয়ার কি এবং এনার্জি কি। এই তিনটে জিনিসকে আমরা যুক্ত করে একটা চ্যাপ্টার তৈরি করেছি। তো প্রথমত আমরা যেটা শুরু করছি হচ্ছে ওয়ার্ক। আচ্ছা, ওয়ার্ক মানে যাকে বাংলায় বলে কার্য। তাহলে তুমি কার্য করেছো, বা আমরা বলি সারাদিন আজকে অনেক কাজ করেছি। তো এই সারাদিন অনেক কাজ করেছো, ওটা ফিজিক্স সেটাকে স্বীকৃতি দেয় কিনা আজকে দেখা যাক। ঠিক আছে, ফিজিক্সের ভাষায় তুমি কাজ করেছো কিনা দেখবো আমরা। দেখো, বেসিক্যালি ফিজিক্স ওয়ার্কের একটা ডেফিনেশন দিয়েছে। দেখো, কাজ করা মানেই হচ্ছে, দেখো, ওয়ার্ক ইজ সেইড টু বি ডান, যে ওয়ার্ক তখনই ডান হবে when an object is displaced from its initial position to another position by acting force। ওয়ার্ক ডান তখনই করা হবে যখন তুমি যে বস্তুকে ঠেলছো তার একটা পজিশন চেঞ্জ হবে বাই অ্যাপ্লাইং ফোর্স। মানে ধরো এই লোকটা এফ বল প্রয়োগ করে একটা বস্তুকে প্রেসারাইজ করছে, ঠেলছে। দেখো কি হয়েছে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে বস্তুটা সরে গেছে। কি প্রয়োগ করেছিল? বল প্রয়োগ করেছিল। তাহলে আমি বলবো এটাই ওয়ার্ক ডান হয়েছে কি হয়নি? হয়েছে, কারণ ক্রাইটেরিয়া দুটো, বল প্রয়োগ করতে হবে এবং সেই বলের জন্য বস্তুটাকে সরতে হবে। তাহলে এখানে ওয়ার্ক ডান হয়েছে। তো এখানে ওয়ার্কের একটা দারুণ সংজ্ঞার সঙ্গে সঙ্গে একটা ফর্মুলা ওরা দিয়ে দিয়েছে, ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। এস মিনস ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে বস্তুর সরণ ইন্টু বল, এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে আমরা কি পাবো? ওয়ার্ক পাবো। ইজি জিনিসটা একদম। বল প্রয়োগ করেছি, বস্তু সরেছে, তাহলে ওয়ার্ক ডান হয়েছে। তুমি এটা দেওয়ালে বল প্রয়োগ করো, বল প্রয়োগ করেছো বাট সরণ শূন্য, তার মানে তোমার ওয়ার্ক ডান হয়নি। তুমি সারাদিন সারাদিন এই যে বেরোলে, অ্যান একাডেমিতে ক্লাস করলে, বিধ্বস্ত হয়ে বাড়িতে গিয়ে মাকে বললো যে সারাদিন বহুত কাজ করেছি, ওয়ার্ক ডান জিরো। কেন? তুমি বহুত বল প্রয়োগ করেছো কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে তুমি সেই জায়গায় ফিরে এসছো, মানে ইয়োর ডিসপ্লেসমেন্ট ইজ জিরো। তার মানে ফিজিক্সের ভাষায় তোমার কোনো কাজই হয়নি। ঠিক আছে, তাই বলে দেবে ফিজিক্সের ভাষায় নয়, নর্মালি অনেক কাজ করেছি, ফিজিক্সের ভাষায় করিনি। তাহলে দেখো, ওয়ার্ক ডান বাই ফোর্স, তাই বলছে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অ্যান্ড ডিস্টেন্স মুভড ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স। মানে এটাই বলা হচ্ছে যে ফোর্সের ভ্যালু ইনটু যে ডাইরেকশনে বস্তুটা মুভ করছে, মানে এটাকেই আমি ভাষায় লিখে দিয়েছি, ডব্লিউ ইকুয়াল টু এফ ইনটু এস। ক্লিয়ার? আচ্ছা, এবার চলো একটা জিনিস ধরো, তুমি একটা বস্তুকে, এখানে কি ছিল, একদম প্যারালালি তুমি কোন দিকে ঠেলছিলে? এই দিকে ঠেলছিলে। বস্তু সরণ কোন দিকে হয়েছে? যে দিকে বল প্রয়োগ করা হয়েছে সেই দিকে। এরকমটা কি হবে? বস্তুকে ঠেলছো এদিকে, উল্টো উল্টো দিকে সরছে। মানে এই দিকে বল প্রয়োগ করছো, বস্তুটা এই দিকে সরছে, এরকম হয় কি? হয় না। না হয়? হয়তো। বলো তো কোন ক্ষেত্রে হয়? তুমি ঠেলছো এইদিকে বাট বস্তু এদিকে যাচ্ছে। ভালো ভেবেছো, কিন্তু এটা ট্রেডমিলের কনটেক্সটে ভাবা যাবে না, খুব ভালো ভেবেছো। মানে আর একটু সহজ করে দিচ্ছি, তুমি ঠেলছো না, ঠিক আছে, বল যেদিকে কাজ করছে তার উল্টো দিকে বস্তু যাচ্ছে। গ্র্যাভিটেশনাল ফোর্স, তুমি একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে, গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেইনস্টে বস্তুটা উপরের দিকে যাচ্ছে না? তাহলে এরকম সিনারিও হয় যে তুমি যেদিকে বল কাজ করছে তার উল্টো দিকে বস্তু সরণ হচ্ছে, তাই না? তাহলে হতেই পারে সব সিনারিওতে। এটা হচ্ছে ওর সিনারিও, এই ক্ষেত্রে একে বলা হয় নেগেটিভ ওয়ার্ক ডান। এখানে তুমি ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো আছে, আছে আমাদের নোটসে আছে, সব আছে, নেগেটিভ ওয়ার্ক ডান ফান সব পাবো, দেখো পজিটিভ ওয়ার্ক, নেগেটিভ ওয়ার্ক, জিরো ওয়ার্ক সব পাবো। তার মানে আমার এও কিন্তু ক্রাইটেরিয়া ফুলফিল করছে, বস্তুর ডিসপ্লেসমেন্ট কিন্তু হচ্ছে, আবার বস্তুর উপর ফোর্সও অ্যাপ্লাই হচ্ছে। তার মানে আমি এখানে ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো বলতে পারছি না।
যদি ডিসপ্লেসমেন্ট জিরো হয় তাহলে তাকে আমরা কি বলবো, জিরো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান জিরো হয়েছে, একটা দেওয়ালকে ঠেললে যা হবে। পজিটিভ ওয়ার্ক ডান মানে এই যে বস্তুটাকে আমি এইদিকে ঠেলছিলাম, বস্তুটা এইদিকেই সরেছে, দিস ইজ পজিটিভ ওয়ার্ক ডান। বস্তুটাকে আমি গ্র্যাভিটির এগেইনস্টে ছুড়ে দিলাম, আমার আমার ছোড়ার জন্য বস্তুটা উপরে যাচ্ছে, দিস ইজ পজিটিভ ওয়ার্ক ডান। বাট বস্তুটা উপরে যাচ্ছে এগেইনস্ট দ্য গ্র্যাভিটি, দেন ইট ইজ নেগেটিভ ওয়ার্ক ডান অন দ্য বেসিস অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। ক্লিয়ার? তাহলে ওয়ার্ক ডান কিন্তু তিন রকমের হতে পারে, পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান এবং জিরো ওয়ার্ক ডান। তাছাড়া নেগেটিভ ওয়ার্ক ডানের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তুমি ভাবো একটা সাইকেল ঘুরছে বা একটা সাইকেল যাচ্ছে, তাহলে সাইকেলের ফ্রিকশন কোন দিকে কাজ করছে, এই দিকে, কিন্তু সাইকেলটা মুভ করছে কোন দিকে, এই দিকে। তার মানে ফ্রিকশনটাও এক প্রকারের নেগেটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান, ফ্রিকশনাল ফোর্স বলি না আমরা। তাহলে ক্লিয়ার? তাহলে ওয়ার্ক ডান তিন রকমের হয়ে থাকে, একটা কি পজিটিভ ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান আর জিরো ওয়ার্ক ডান। আরেকটা জিনিস হচ্ছে, এটা তো খুব ইজি, তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তু সেদিকে সরছে, বা তুমি যেদিকে বল প্রয়োগ করছো তার উল্টো দিকে বস্তু সরছে, বা তুমি যেদিকে বল প্রয়োগ করছো বস্তু আদৌ সরছে না। এবার কথা হচ্ছে না, যেদিকে বল প্রয়োগ করছি বস্তু সেই দিকেই যাচ্ছে বাট অ্যাঙ্গেলে, সেটাও তো হতে পারে। যেমন তুমি ভাবো একটা বিশাল ভারী বস্তুকে তুমি টানছো, এরম ভাবে টানছো, টানি আমরা, বিশাল ভারী বস্তুকে এরম ভাবে টানছো, মানে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছো, এরম ভাবে দাঁড়িয়ে এরম ভাবে টানছো ওকে, ও ঘষতে 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 আসছে। তাহলে তুমি কোন দিকে বল প্রয়োগ করছো, তুমি বল প্রয়োগ কোন দিকে করছো, এই দিকে না? কিন্তু বস্তুর মুভমেন্ট কি এই দিকে হচ্ছে না, বস্তুর মুভমেন্ট এই দিকে হচ্ছে, এদিকে হচ্ছে। মানে আরেকটাও সিনারিও রয়েছে যেখানে বল প্রয়োগ, বল প্রয়োগের অভিমুখ এবং বস্তুর সরণের অভিমুখ একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, তাই না? এখানেও অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, এখানেও করছে না এমনটা নয় যে তুমি বল প্রয়োগ করছো তার উল্টো দিকে যাচ্ছে কত 180 ডিগ্রি, তুমি বল প্রয়োগ করছো সেই দিকেই যাচ্ছে 0 ডিগ্রি করছে, কিন্তু এটা কি, এটা হয়তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। বা তুমি বল প্রয়োগ করছো বস্তুটা এই দিকে যাচ্ছে, তাহলে কত 90 ডিগ্রি, এরকম ভাবে বিভিন্ন অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো এই সিনারিওতে কি হবে, তোমাদের কোনো একটা ক্লাসে আমি শিখিয়েছিলাম বলের উপাংশে ভাঙা, শিখেছিলাম না? তাহলে দেখো আমরা কি বলেছিলাম, যে যদি কোনো একটা বল অ্যাঙ্গেল বরাবর কাজ করে, কোনো একটা তেরচা ভাবে কাজ করে, তাহলে তার দুটো উপাংশ হয়, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। ও বলেছিলাম কোথায় বলতো, ফার্স্ট চ্যাপ্টার পড়ার সময়, থ্রাস্ট বোঝানোর সময় বলেছিলাম, পাখির উড্ডয়ন ক্রিয়ার সময় বুঝিয়েছিলাম যে আমি বল বা ফোর্স এই দিকে প্রয়োগ করছি, তাহলে এই ফোর্সটা কি হচ্ছে, দুটো উপাংশে ভেঙে যাচ্ছে। দেখো বস্তুটা বলো তো, তুমি এই দিকে বল প্রয়োগ করেছো, বস্তুটা এই দিকে যাচ্ছে, মানে কোন উপাংশের পাওয়ার বেশি, নিচের উপাংশের পাওয়ার বেশি। আচ্ছা তুমি এইদিকে বল প্রয়োগ করছো, বস্তুটা এই দিকে যাচ্ছে, মানে কোন উপাংশের পাওয়ার বেশি, উপরের উপাংশের পাওয়ার বেশি। তাহলে এর বেসিসে এই এফ কে দুটো ভাগে ভাঙা যায়, একটাকে আমরা বলতে পারি এফ কস থিটা, একটাকে বলতে পারি এফ সাইন থিটা। যদি থিটা এটা হয়, তো এই যে কোণটা, এই যে পোর্শনটা এটাকে বলা হয় এফ কস থিটা, আর থিটা যদি এটা হয় তাহলে এটা হবে এফ কস থিটা। যদি এটা এফ কস থিটা হয় তাহলে এটা এফ সাইন থিটা। যদি থিটা এটা হতো তখন এটা কি হতো, এফ কস থিটা, তখন এটা হয়ে যেত এফ সাইন থিটা। তাহলে থিটা যে দিকটা হবে সেটা হয়ে যাবে আমার কস থিটা। ক্লিয়ার এইটুকু? তাহলে চলো, আমার কি চাই, আমার চাই বস্তুর উপরে বল প্রয়োগ এবং বস্তুটার যে কোনো একটা অভিমুখে সরণ। এই ক্রাইটেরিয়া ফুলফিল করেছে জিনিসটা, আমি বল প্রয়োগ করেছি, বস্তুর সরণ হয়েছে, সে অ্যাঙ্গেল করেই হোক না, হয়েছে ক্রাইটেরিয়া ফুলফিল। তাহলে বলো তো এই সিনারিওটাকে আমি পুরো ডিলিট করে দিচ্ছি, আমি এইটাকে পুরো ডিলিট করে দিচ্ছি। বলো তো এখানে তুমি যাই বল প্রয়োগ করো না কেন, ধরো তুমি 10 নিউটন বল প্রয়োগ করেছিলে, তার 7 নিউটন এই দিকে গেছে, তাহলে আমি বলতে পারি যে এই বস্তুর এই দিকে বল প্রয়োগ করা হয়েছে এফ কস থিটা বল, আর ওই দিকেই বস্তু সরণ হয়েছে, পারি বলতে, উপরেটা ভুলে যাও। তাহলে আমি বলতে পারি এখানে ওয়ার্ক ডান কি হবে, এফ কস থিটা ইনটু ডিসপ্লেসমেন্ট বাই এস। তাই নয় কি? বুঝতে পারছো জিনিসটা কি বললাম আমি? আমি এই ভ্যালুটাকে ডিলিট করছি। হ্যাঁ তুমি বল প্রয়োগ করছো 10 নিউটন, কিন্তু 10 নিউটন কি এইদিকে কাজ করছে পুরোটা না, এটা ভেঙে যাচ্ছে দুটো উপাংশে। তো আমি এটাকে ডিলিট করে দিই, বার করে নিচ্ছি, এই উপাংশ বার করতে আমি শিখে গেছি, এটাকে কি বলা হয়, এফ কস থিটা। তাহলে এফ কস থিটা উপাংশ, মানে ধরে নিচ্ছি উপাংশের ভ্যালু কত 7 নিউটন, মানে আমি বলতে পারি ডব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা ইনটু এস
তাহলে এটার আরেকটা ভ্যালু কি হতে পারে, তাহলে ডব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস লেখা আছে, এই দেখো। তাহলে ডব্লুর দুটো ভ্যালু হতে পারে, ঠিক আছে। আচ্ছা বলো তো যে এই কস থিটার ভ্যালু কত হলে আমি ম্যাক্সিমাম ওয়ার্ক ডান পাবো? কস থিটার ভ্যালু কত হলে আমি ম্যাক্সিমাম ওয়ার্ক ডান পাবো? না 1? দেখো যদি ডব্লিউ ইকুয়াল টু কস থিটা 0 হয় তাহলে তো পুরো জিনিসটা 0 হয়ে যাবে। ও ডিগ্রিটা বলিনি, আমি বললাম কস থিটার ভ্যালু টোটাল, আমি থিটার ভ্যালু তো বলিনি, কস থিটার ভ্যালু বলেছি। তাহলে কস থিটার ভ্যালু কত হলে আমি ম্যাক্সিমাম ওয়ার্ক ডান পাবো? 1। তাহলে এফ ইন্টু 1 ইন্টু এস, মানে আমি ফুল ইউটিলাইজেশন অফ ফোর্স সেটা পেলাম। আর কস থিটার ভ্যালু কত হলে আমি সব থেকে মিনিমাম ওয়ার্ক ডান পাবো? 0, কারণ পুরো ওয়ার্ক ডানটা 0 হয়ে যাবে। এবার আমাকে জানতে হবে যে সাইন 0 ডিগ্রির ভ্যালু কত? 0। আর কজ 90 ডিগ্রির ভ্যালু কত? 0। আর সাইন 90 ভ্যালু কত? 1। আর কজ 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাই মানে এটা মাথায় রাখবে, সাইন 0 যা ভ্যালু কজ 90 তাই ভ্যালু, কজ 90 যা ভ্যালু, সরি সাইন 90 যা ভ্যালু কজ 0 তাই ভ্যালু। তাহলে বলো তো কজ, তাহলে এবার থিটার ভ্যালু কত হলে এটা 1 হবে? কজ 0 ডিগ্রি যদি হয় তবে থিটার ভ্যালু কি হবে? 1 হবে, তাই নয় কি? তাহলে এখানে থিটার ভ্যালু যদি অন হয় তাহলে আমি কি পাচ্ছি? কজ 0, কজ সরি থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমি পাচ্ছি কজ 0, আর কজ 0 মানে 1। তাহলে বলো তো এই সিনারিওটাকে আমি বলতে পারি ডব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস। এই উপরেটাকেও এখানে বলো তো যেদিকে বল প্রয়োগ করেছে সেই দিকেই বস্তু সরানো হয়েছে, মানে কস 0 কত? 0 না, মানে কস 0 ডিগ্রি তো অ্যাকচুয়ালি, তাহলে কস 0 ডিগ্রি মানে 1, সেই জন্য এটা কি হয় ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। বুঝতে পারছো কেন ওটা 0 হয়েছে? ওটাও অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকেই হয়েছে, তাই। আচ্ছা যদি কোনো কারণে এই কজের ভ্যালু কজ থিটার ভ্যালু যদি তোমার 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি হবে? 0 হয়ে যাবে। তার মানে যদি এটা পেয়ে যাই আমি কজ 90 ডিগ্রি, 90 ডিগ্রি ইন্টু এস, তাহলে আমি কি বলবো? 0 ওয়ার্ক ডান। তাহলে 0 ওয়ার্ক ডানের ডেফিনেশন কিন্তু তাই হবে ডব্লিউ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস, কজ 90 0 হলে ডব্লিউ ইকুয়াল টু 0। তাহলে কোন সিনারিওতে হতে পারে? কোন সিনারিওতে? তুমি ভাবো একজন ব্যক্তি ছোটবেলায় এরা খুব পরীক্ষায় লিখতে যেত, 3 মার্ক থাকতো বা 2 মার্ক থাকতো ফিজিক্সে। একজন লোক বাজারে যাচ্ছে সুটকেস নিয়ে, সুটকেসটাকে নাড়ালো না, একদম স্ট্রেট, মানে একদম সুটকেসটা এই বরাবর মুভ করলো, ঠিক আছে, মানে লোকটা এরকম ভাবে হেলতে দুলতে যায়নি, একদম স্ট্রেট ফরওয়ার্ড গেছে। তাহলে এখানে লোকটার ওয়ার্ক ডান কি হয়েছে? এটা ফিজিক্সের একটা কমন কোশ্চেন ছিল ক্লাস 8-9-এ। দেখো এটা তুমি ভাবো তো এ এই দিকে যাচ্ছে, তুমি বল প্রয়োগ করছো কোন দিকে? উপরের দিকে বা একটা গ্র্যাভিটির সাপেক্ষে ব্যাখ্যা করো, উপরের দিকে করো যা খুশি, তুমি হাত দিয়ে তো একে উপরের দিকে টেনে রেখেছো, বা তুমি যদি গ্র্যাভিটেশন বলো গ্র্যাভিটেশনকে কি করছে? নিচের দিকে টানছে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স টানছে নিচের দিকে, তুমি টানছো নিচের দিকে, বাট সুটকেসটা যাচ্ছে কোন দিকে? সামনের দিকে, মানে থিটাটা কত গো? 90 ডিগ্রি না? তাহলে এখানে আমি বলতে পারি ডব্লিউ ইকুয়াল টু এফ কজ 90 ইন্টু এস, আর কজ 90 এর ভ্যালু কত? 0। তাহলে ডব্লিউ ইকুয়াল টু 0। তাহলে ডব্লিউ ইকুয়াল টু, তাহলে এটাকে বলা হয় 0 ওয়ার্ক ডান। এবং বলতে পারি গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ নো ওয়ার্ক ফোর্স, কারণ অলওয়েজ কোনো বস্তু যদি ডিসপ্লেসমেন্ট হয়ও তাহলে সেটা গ্র্যাভিটেশনের সাপেক্ষে 90 হয়। কিন্তু যদি একটা বস্তু উপর থেকে নিচের দিকে নামে তাহলে সেটা তো 0 ওয়ার্ক ডান হবে না, তখন গ্র্যাভিটেশনের সাপেক্ষে বস্তু সরণ হচ্ছে, তখন ওটার একটা ভ্যালু থাকবে, ঠিক আছে। আচ্ছা দেখো কোন কোন সিনারিওতে 0 ওয়ার্ক ডান হতে পারে। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা সুটকেসের গল্প বললাম। একটা হচ্ছে তুমি দেওয়ালকে পুশ করছো, নো ডিসপ্লেসমেন্ট, তোমার 0। তুমি পুরো ঘুরে ফিরে এসে যে জায়গা থেকে জার্নি শুরু করেছো সেই জায়গায় আসলে, মানে এখানেও সরণ 0। তার মানে ইফ ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট যদি 0 হয় তাহলেও ডিসপ্লেসমেন্ট 0 আর ওয়ার্ক ডান 0, মানে আলটিমেটলি তিনটে সিনারিওতে 0 ওয়ার্ক ডান হতে পারে। একটা গ্র্যাভিটেশনাল ফোর্স সুটকেস, আর একটা হচ্ছে তুমি মুভই হলো না, ডিসপ্লেসমেন্টই হলো না, আর ঘুরে ফিরে এসে ডিসপ্লেসমেন্ট 0 হলো, তাহলেও 0 ওয়ার্ক ডান হবে।
গল্প শেষ। এবার চলো এই যে যে ইউনিট অফ ওয়ার্ক, আমরা দুটো সিস্টেমে পড়ি, একটা কি অ্যাবসলিউট সিস্টেম আর একটা গ্র্যাভিটেশনাল সিস্টেম। দেখো গ্র্যাভিটি সাপেক্ষেও ওয়ার্ক ডান হয়, তোমার ফোর্সেও ওয়ার্ক ডান হয়, তাই অ্যাবসলিউট সিস্টেম মানে যেটা আমরা ঘটাচ্ছি, আর গ্র্যাভিটেশনাল সিস্টেম মানে যেটা গ্র্যাভিটি ঘটাচ্ছে। একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। আচ্ছা এই সব ভুলে যাও, ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, তো তুমি আমরা এসব দেখবোই না, আর এইগুলো দেখোই না। চলো আমরাই বার করব ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। ওয়ার্কের একক কি বলো, বলে একক কি? পি ইকুয়ালস টু এম এফ। জানি না আমি, নিউটন তো অনেক ভারী কথা হলো। পি ইকুয়ালস টু এম এফ, তাহলে আমরা কি জানি? এটা পি ইকুয়ালস টু এম ইন্টু এফ, মানে ভর ইন্টু ত্বরণ। আর এটা কি? সরণ। সরণ মানে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে দৈর্ঘ্য। দেখ আমি দৈর্ঘ্যই লিখে রাখছি। তাহলে বলো ত্বরণের একক কি? অ্যাক্সিলারেশন কি? ভেলোসিটি বাই টাইম না? তাই আমি লিখছি ভর ইন্টু গতিবেগ বাই টাইম বাই সময়। ভরবেগের পরিবর্তনের হার এখনো আসেনি তো, সময় ইন্টু দৈর্ঘ্য। আচ্ছা বলো গতিবেগ কি? গতিবেগ দৈর্ঘ্য বাই সময় না? ভর ইন্টু গতিবেগ মানে কি? দৈর্ঘ্য বাই সময়, বাই সময় মানে সময়ের স্কয়ার ইন্টু দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি এটা ভর, ভরের একক কি? গ্রাম। দৈর্ঘ্যের একক কি? সেন্টিমিটার। গ্রাম সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড, সেকেন্ড স্কোয়ার। গ্রাম সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। কিছুটা ভুল করলাম দেখো তো। দেখো বেসিক্যালি এটা কি হচ্ছে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এটা কিসের একক? বলের একক। অ্যাকচুয়ালি এটাকে এরকম ভাবে লিখতে তোমাদের কনফিউশন হচ্ছে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড ইনটু সেন্টিমিটার না, তাই না? আচ্ছা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ডকে আমরা কি বলি? নিউটন বলি, তাই নয় কি? গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, হ্যাঁ গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। একে আমরা কি বলি? নিউটন বা ডাইন, যাই ডাইন বলি, কারণ যেহেতু এটা সিজিএস পদ্ধতি, এটা ডাইন। ডাইন সেন্টিমিটার না? বুঝতে পারছো জিনিসটা? মানে অ্যাকচুয়ালি এই যে যে বলের একক কি? ডাইন। আর এটা কি? দৈর্ঘ্য সেন্টিমিটার, তাহলে এটা আনসার হবে ডাইন সেন্টিমিটার। পুরো সিনারিওটা এরকম ভাবে আসছে, তাহলে এটাকে আমরা বলছি ডাইন সেন্টিমিটার। সেম সিনারিও তুমি যদি এসআই পদ্ধতি দেখো তাহলে এটা কি হবে? নিউটন মিটার। তাই দেখো আমরা এখানে সেটাই পাচ্ছি যে সিজিএস পদ্ধতিতে এটাকে আমরা কি বলতে পারি? ডাইন সেন্টিমিটার। আর এসআই পদ্ধতিতে নিউটন মিটার। কিন্তু ফিজিক্স আবার এর একটা নতুন নাম দিয়েছে, ডাইন সেন্টিমিটারকে আমরা কি বলে থাকি? আর্গ। আর নিউটন মিটারকে বলি জুল। তাই বলা হয়েছে আর্গ এবং জুলের ভ্যালু দেখো লেখা রয়েছে ডাইন সেন্টিমিটার, আর জুল মানে কি? নিউটন মিটার। এবার দেখো আমরা ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্ক জানি। বলো 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন। তাহলে বলো তো আর্গ এবং জুলের মধ্যে কি সম্পর্ক? আর্গ মানে কি? ডাইন ইন্টু সেন্টিমিটার। আর এটা কি তোমার জুল মানে কি? নিউটন ইন্টু মিটার। তাহলে বলো তো এই নিউটন মানে কত ডাইন? 10⁵ ডাইন। আর মিটার মানে 10² সেন্টিমিটার না? তাহলে ডাইন সেন্টিমিটার। তাহলে এটাকে আমি বলতে পারি 10⁷ ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটারকে কি বলি আমরা? আর্গ। তাহলে আমরা বলতে পারি 1 জুল সমান সমান 10⁵ আর্গ। তার মানে তুমি ডাইন এবং নিউটনের সম্পর্ক যেমন পেয়েছো, তেমনি দেখো লেখাই রয়েছে 1 জুল ইকুয়ালস টু 10⁵ আর্গ। কি করে হচ্ছে? এরকম ভাবে হচ্ছে পুরো ক্যালকুলেশনটা। আচ্ছা যদি বলা হয় এই ওয়ার্কের ডাইমেনশন কি, দেখো আমরা এখানে বার করলাম না ওয়ার্কের ডাইমেনশন কি? গ্রাম সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড স্কোয়ার। মানে আমরা কি বলতে পারি? এম এল স্কোয়ার বাই টি স্কোয়ার, মানে এম এল স্কোয়ার টি⁻², না? তাই না? তাহলে এটাই অ্যান্সার হবে। লিখে রাখো ডাইমেনশন এম এল স্কোয়ার টি⁻², এম এল স্কোয়ার টি⁻²। আচ্ছা আচ্ছা ফোর্সের আমরা দেখো সেম গ্রাভিটেশনাল সিস্টেম, মানে গ্র্যাভিটির জন্য একটা বস্তু কতটা নিচে নামছে তাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল তোমার ওয়ার্ক ডান। সিজিএস এবং এসআই এটাকে গ্রাম সেন্টিমিটার কেন বলা হয়?
আচ্ছা বলো তো, এম ইন্টু জি এটা কি ফোর্স না? এম ইন্টু জি ফোর্স না, তাই নয় কি? এম ইন্টু জি ফোর্স তো, কারণ আমরা কি জানি কোনো বস্তুর ভর যা তার সঙ্গে জি গুণ হয়ে কি হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স হয়, তাই না? তাহলে এম জি এটাকে আমরা গ্র্যাভিটেশনাল ভাষায় কি বলি, গ্রাম বলি না? এম জি কে গ্রাম বলি না, এত গ্রাম। তেমনি এম জি কে কি বলি এসআই পদ্ধতিতে, কিলোগ্রাম। তাহলে অ্যাকচুয়ালি গ্রাম মানে ফোর্স তো, এটা অ্যাকচুয়ালি বলে গ্রাম ভার। এই গ্রামটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে গ্রাম ওয়েট, গ্রাম ভার। দিস ইজ দ্য ফোর্স। এই গ্রামটা কিসের সাপেক্ষে ফোর্স? গ্রাভিটির সাপেক্ষে ফোর্স। কেন? তার কারণ হচ্ছে এই 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বলে টানছে তাকে আমরা কি বলে থাকি, 1 গ্রাম ওয়েট না? ভুলে গেছো জিনিসটা? দেখো, তোমরা নিউটনসের যখন ফোর্স পড়েছিলে তখন পড়েছিলে না যে এর সিজিএস একক কি, গ্রাম ভার পড়েছিলে না, গ্রাম ওয়েট পড়েছিলে না? পড়েছিলে নিউটনসে। কেন গ্রাম ওয়েট? কারণ 1 গ্রাম ভরের বস্তুকে, আচ্ছা ফোর্সের একক কি, মানে ফোর্সের ফর্মুলা কি, পি ইকুয়ালস টু এম ইন্টু এ, তাই তো? এটাই তো ত্বরণ। তাহলে এই অ্যাক্সেলারেশনটা কিসের জন্য হচ্ছে, গ্র্যাভিটির জন্য হচ্ছে। দেখো তাহলে বলতে পারি 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বলে টানছে বা যে ত্বরণ সৃষ্টি করছে, যে বল, মানে 1 গ্রাম ভরের বস্তুতে এক ত্বরণ সৃষ্টি করতে যতটা বল লাগে তাকে আমরা বলবো 1 গ্রাম ভার বল। এটা গ্র্যাভিটির সাপেক্ষে। সেম 1 কিলোগ্রাম ভরের বস্তুতে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী বলকে বলবো গ্র্যাভিটেশনাল সিজিএস এসআই বল, তাই তো? সব দেখো কিরম ভাবে তাকিয়ে রয়েছে, কি অসুবিধা হচ্ছে? চলো আর একবার বলি। দেখো ওয়ার্ক ডান মানে কি, এফ ইন্টু এস, এটা তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এফ ইন্টু এস হচ্ছে ওয়ার্ক ডান। আচ্ছা এই এফ মানে কি, পি ইকুয়ালস টু এম ইন্টু এ না, ইন্টু এস। আচ্ছা তুমি একটা জিনিস বুঝতে হবে, তাহলে গ্রাভিটেশনাল যদি আমি সিস্টেমে জিনিসটাকে বলি, তাহলে গ্রাভিটেশনাল বল এটা কি অভিকর্ষজ বল ইন্টু অভিকর্ষজ সরণ। কোন একটা বস্তু নিচে নামছে, আচ্ছা বলো তো 1 গ্রামের বস্তু আর 10 গ্রামের বস্তু কে আগে নিচে নামবে? দুজনের উপর তো সেম বল কাজ করছে বা সেম অভিকর্ষ কাজ করছে, তাহলে কে আগে নামবে? 10 গ্রাম। কেন? কারণ এর ভর বেশি, যার ভর বেশি তার ভরের সঙ্গে কি যুক্ত হয়, জি যুক্ত হয়, এম ইন্টু জি। এটাই কি ওর, এটাই হচ্ছে ওর বল, এটাই ওর বল। বল মানে গ্রাভিটেশন ওকে কি বলে টানছে, তার ভর ইন্টু জি, তাই না? তাহলে 1 গ্রামের বস্তুর উপরে তাহলে কম বল কাজ করবে কেন, 1 গ্রাম ইন্টু জি। জি এর ভ্যালু তো এর ক্ষেত্রেও সেম ওর ক্ষেত্রেও সেম, এর ক্ষেত্রে 10 গ্রাম ইন্টু জি, তার মানে এর উপরে বলটা গ্রাভিটেশন 10 টাইমস দেবে। এটাকে নিউটন এই বলটাকে কি বলছে, যেহেতু গ্রাম ভরের বস্তুতে ত্বরণ সৃষ্টি করছে, তাই নয় কি? এর মানে কি, এম ইন্টু এ, যে কোনো বল মানেই তো এম ইন্টু এ। তাহলে নিউটন বলছে 1 গ্রাম ভরের বস্তু, দেখো সিজিএস পদ্ধতিতে বলছি, তাহলে একক কি, গ্রাম, আর এটা কি ত্বরণ, সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি বলতে পারি 1 গ্রাম ভরের বস্তুতে 1 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী বলকে বলবো এক অভিকর্ষজ বল, তাই না, সিজিএস সিস্টেমে? সিমিলারলি 1 কিলোগ্রাম ভরের বস্তুতে 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী বলকে বলবো আমরা অভিকর্ষজ এসআই পদ্ধতিতে বল। তাহলে সেই বলটা এটাই না, অভিকর্ষ সিস্টেম এটাই তো সেই বল। আচ্ছা এটাকে আমরা কি বলি, গ্রাম ওয়েট। অ্যাকচুয়ালি তোমার নিউটনের সূত্র অনুযায়ী এটা হচ্ছে গ্রাম ওয়েট, এটাকে বলা হয় কিলোগ্রাম ওয়েট। তাহলে আমি এটাকেও লিখতে পারি গ্র্যাভিটেশনাল সিস্টেমে এফ মানে কি, গ্রাম ওয়েট ইন্টু এস, আর এসআই পদ্ধতি কি বলতে পারি, কিলোগ্রাম ওয়েট ইন্টু এস। দেখো এই ওয়েটটাকে ওরা ইগনোর করে দেয়, তাই এটাকে বলা হয় গ্রাম ইন্টু, আচ্ছা এস মানে কি, দূরত্ব ডিসপ্লেসমেন্ট সেন্টিমিটার, তাই এটাকে কি বলা হয়, গ্রাম সেন্টিমিটার। এটাকে কি বলা হয়, কিলোগ্রাম মিটার। তাহলে এই গ্রামটা অ্যাকচুয়ালি গ্রাম ওয়েট,
যে ওয়েটটাকে ওরা ইগনোর করে বলে গ্রাম সেন্টিমিটার, এটাকে বলা হয় কিলোগ্রাম মিটার। আচ্ছা, তাহলে 1 গ্রাম সেন্টিমিটার আর 1 গ্রাম সেন্টিমিটার আর 1 আর্গের মধ্যে কি সম্পর্ক? দেখো বেসিক্যালি আর্গ মানে কি জানি আমরা, ডাইন সেন্টিমিটার। দেখো আবার তোমাকে সেই নিউটনসে ফিরে যেতে হবে যে 1 ডাইন বলের সঙ্গে 1 গ্রাম ভার কিভাবে সম্পর্কিত, সেটাই হবে। দেখো বেসিক্যালি তুমি যদি দেখো, ধরো আমি 1 গ্রাম ওয়েট, 1 গ্রাম ওয়েট এটাকে আমি বার করছি। আচ্ছা 1 গ্রাম ওয়েট মানে কি, এম ইন্টু জি, তো 1 গ্রাম ইন্টু অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের ভ্যালু কত, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 1 গ্রাম, তাই না? তাই তো আমি এটাকে জাস্ট ভেঙে লিখলাম, আর কিছুই না, গ্রামটাকে পরে লিখে ফেলেছি রে ভাই। ঠিক আছে, 1 গ্রাম এম ইন্টু জি, 1 গ্রাম ইন্টু জি মানে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? না, জি এর ভ্যালু কত, 981, 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাকে কি বলতে পারি আমি, 981 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বলতে পারি এটা 981 ডাইন। তাহলে 1 গ্রাম ওয়েট যেটা আমি বলছিলাম এখানে, 1 গ্রাম ওয়েট মানে 981 ডাইন। তেমনি 1 কিলোগ্রাম ওয়েট মানে কি হবে, 9.81 নিউটন। তো সেম জিনিস, তো এখানে কি ওয়ার্ক মানে আরেকটা এস গুণ হচ্ছে, তাহলে এখানে এফ ইন্টু এস, এফ ইন্টু এস। তাহলে বলো এই এফ মানে কি, এই এফ যদি আমি ডাইনে প্রকাশ করি, এই এফ মানে আমি জানি 1 গ্রাম ওয়েট ইন্টু সেন্টিমিটার। 1 গ্রাম ওয়েট মানে কত বার করেছো, 981 ডাইন। তাহলে আমি লিখতে পারি 981 ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটারকে আমরা কি বলি, আর্গ। তাহলে বলতে পারি 981 আর্গ, 981 আর্গ। সিমিলারলি আমরা এটাকে বলতে পারবো 9.81 জুল, 9.81 জুল। কি বুঝতে অসুবিধা হয়েছে কারো? একটু ঠান্ডাভাবে চিন্তা করতে হবে, ঠান্ডাভাবে চিন্তা করতে হবে, যেটা সেটা হচ্ছে ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এস, ব্যাস। এবার এফ থেকে ইন্ডিভিজুয়ালি তুমি দুটো একককে জানো, একটাকে আমরা বলতে পারি অ্যাবসলিউট সিস্টেমে এফ জানো, আর একটা গ্র্যাভিটেশনাল সিস্টেমেও তোমরা এফ জানো। আচ্ছা এর আবার একটা অ্যাবসলিউট সিস্টেমে তুমি সিজিএস এবং এসআই একক পাচ্ছ, আর এখানেও তুমি একটা কি পাচ্ছ, গ্র্যাভিটেশনাল সিস্টেম ও সিজিএস এবং এসআই একক পাচ্ছ। যখনই তুমি ওয়ার্ক ডান বার করবে অ্যাবসলিউট সিস্টেম বা গ্র্যাভিটেশনাল সিস্টেমে, তোমার কি গুণ করতে হবে, সিজিএস পদ্ধতিতে বলের একক ইনটু সরণ। যখন তুমি অ্যাবসলিউট সিস্টেমে এসআই পদ্ধতিতে ওয়ার্কের ভ্যালু বার করবে, তখন কি হবে, এটা ইনটু সরণ। সেম এখানে কি হবে, এটা ইনটু সরণ, এটা ইনটু সরণ। তাই তো করলাম। দেখো ফোর্সের একক হচ্ছে ডাইন, তাহলে ডাইন সেন্টিমিটার। এটা হচ্ছে আর্ক, এটাকে আর্কটাকে ভুলে যাও। ডাইন সেন্টিমিটার এটা সিজিএস পদ্ধতিতে অ্যাবসলিউট সিস্টেমে ওয়ার্কের একক। কেন, শুধু ডাইন হচ্ছে বলের একক না, এটা হচ্ছে শুধু ডাইন, শুধু নিউটন। এটা হচ্ছে তোমার গ্রাম ভার, এটা কিলোগ্রাম ভার। কিন্তু যদি তুমি ওয়ার্ককে নিয়ে আসো, তাহলে কি ডাইন ইন্টু এস, ডাইন সেন্টিমিটার, নিউটন ইন্টু এস, নিউটন মিটার। এদিকে গ্রাম ভার ইন্টু সেন্টিমিটার, কিলোগ্রাম ভার ইন্টু মিটার। তাকে শুধু বলা হয় গ্রাম সেন্টিমিটার, ভারটাকে আউট করে দেওয়া হয়, এটা কিলোগ্রাম সেন্টিমিটার। এটা ডাইন সেন্টিমিটার, এটা নিউটন মিটার। ডাইন সেন্টিমিটারকে আমরা একটা নাম বলি আর্গ, এটাকে বলি আমরা জুল, আর এটা তো এটার মধ্যেই থেকে যাচ্ছে। আচ্ছা ডাইন এবং নিউটন পরস্পর 10⁵ সম্পর্কিত, আর্গ এবং জুল পরস্পর 10⁷ সম্পর্কিত। আর এই ডাইনের সঙ্গে শুধু গ্রাম ভার 981 ভাবে সম্পর্কিত, তেমনি এখানেও 981 আর্গ সম্পর্কিত হবে 9.81 জুল, তো এটাও জুল সম্পর্কিত হবে। এই তো পুরো সিস্টেমটা। আচ্ছা দেখো নেক্সট হচ্ছে আমরা চলে যাচ্ছি পাওয়ারে। পাওয়ার মানে কি, পাওয়ার মানে কার্য করার হার। আমি আর তুমি, আমরা একতলা থেকে দোতলায় কিছু ইটকে তুলবো। আমিও 100টা ইট তুলেছি, তুমিও 100টা ইট তুলেছো। বলো কার পাওয়ার বেশি, বোঝা যাচ্ছে কিছু? দুজনের পাওয়ার সেম, কিন্তু আমি 1 ঘন্টায় তুলেছি, তুমি 30 মিনিটে তুলেছো, তার মানে কার পাওয়ার বেশি?
তোমার পাওয়ার বেশি, শুধু একটা টাইম ফ্যাক্টর যুক্ত হলো। আচ্ছা দুজনই আমরা কি করছি, কাজ করছি তো, তাহলে কাজ 100টা ইট তোলা, তাকে আমি কত সময় তুলছি, দিস ইজ মাই পাওয়ার। তাহলে যে অল্প সময় তুলছে তার কাজ করার হার বেশি, যে বেশি সময় তুলছে তার কাজ করার হার কম। তাহলে পাওয়ার মানে হচ্ছে রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। তাহলে রেট অফ ডুইং ওয়ার্ক, তার মানে বলো এতক্ষণ অব্দি তোমরা যেটা পড়েছো, ডব্লিউ ইকুয়ালস টু কি পড়েছো, এফ ইন্টু এস, তাকে তুমি যদি টি দিয়ে ভাগ করো তাহলে তুমি কি পেয়ে যাবে, সেটা পাওয়ার পেয়ে যাবে। তাহলে পাওয়ার ইকুয়ালস টু ডব্লিউ বাই টি তো অ্যাকচুয়ালি, তাহলে দেখো সেটাই বলা হয়েছে পাওয়ার ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। চলো এর একটা গাণিতিক রূপও রয়েছে, চলো আমরা ওটা একটু দেখে নিই। কি বলা হচ্ছে, ডব্লিউ পি ইকুয়ালস টু কি বললাম, ডব্লিউ বাই টি। ডব্লিউ মানে কি গো, এফ ইন্টু এস বাই টি। এটাকে লিখতে পারি এফ ইন্টু এস বাই টি লিখতে পারি, কোনো অসুবিধা কি গণিতের হিসাবে? বড় তো সরণ বাই সময়কে কি বলা হয়, ভেলোসিটি না? দূরত্ব বাই সময় মানে ভেলোসিটি না? তাহলে এটাকে কি লেখা যায়, এফ ইন্টু ভি। তাহলে পাওয়ারকে দুটো ভাবে লেখা যায়, বল ইন্টু বেগ অথবা ওয়ার্ক বাই টাইম। ওয়ার্ক বাই টাইম, তো এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে, নাহলে জিনিসগুলো কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে। আচ্ছা বলো তো, আমরা স্কেলার কোয়ান্টিটি বা ভেক্টর কোয়ান্টিটি পড়েছিলাম, বলো তো পাওয়ার একটা স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? পাওয়ার একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ পাওয়ারের কোনো ডাইরেকশন নেই। কিন্তু পাওয়ার কোন দুটো ভ্যালুর গুণফল বলো তো, বেগ এবং বল। আচ্ছা বলো তো বেগ স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? বেগ, হ্যাঁ ভেলোসিটি, ওরে বাবা বেগ মানে ভেলোসিটি বাংলায়, হ্যাঁ ভেরি গুড একদম। তাহলে কি এটা কি ভেক্টর রাশি, আর এফটা কি ভেক্টর নাকি স্কেলার? বল, বলের অভিমুখ নেই, ভেক্টর রাশি। তাহলে পাওয়ার একটা স্কেলার রাশি যেটা কিনা দুটো ভেক্টর রাশির গুণফল। তাহলে লিখে রাখো এই পয়েন্টটা, পাওয়ার, পাওয়ার ইজ আ স্কেলার, স্কেলার quantity, power is a scalar quantity which is the product of two vector quantity, which is the product of two vector quantity, vector quantity. তাহলে power is a scalar quantity which is the product of two vector quantity। ব্যাস গল্প শেষ। বলে ইউনিট অফ পাওয়ার, এবার পারবে পাওয়ারের ইউনিট? এতক্ষণ ধরে আমরা কাজের ইউনিট বার করেছি, বলো কাজের এসআই ইউনিট কি বা সিজিএস ইউনিট কি? অ্যাবসলিউট সিস্টেম, গ্র্যাভিটেশনাল সিস্টেম। তাহলে অ্যাবসলিউট সিস্টেমে দেখো আমরা কি বার করেছি, আর্গ, আর্গ পার সেকেন্ড, তাহলে এটা জুল পার সেকেন্ড, এটা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। মানে সেই বল থেকে আসছে কার একক, কার্যের একক, কার্য থেকে আসছে পাওয়ারের একক। তাহলে সেম, তাহলে বল, বল ইনটু সময় করে দিলে কি পেয়ে যাচ্ছি আমি, কার্য। বল ইনটু সময় বাই, মানে বল ইনটু সরণ বাই সময়, এটা করলে আমরা পেয়ে যাচ্ছি পাওয়ারের একক। সেম দেখো এই যে জায়গাটা, এখানেও তোমাকে একটু জানতে হবে এই জায়গাটা, এটাকে ওয়াট কাকে বলা হয়। এই যে যেটা জুল পার সেকেন্ড, একে আমরা কি বলে থাকি, ওয়াট। তো লিখে রাখো এটাকে বলি আমরা ওয়াট, জুল পার সেকেন্ডকে আমরা বলে থাকি ওয়াট। দেখো সেই জন্য লেখা রয়েছে রিলেশন, এমনি বলছে 1 ওয়াট সমান সমান 1 জুল পার 1 সেকেন্ড, তাই তো 1 জুল পার 1 সেকেন্ড, 2 জুল পার 2 সেকেন্ড বা 3 জুল পার 3 সেকেন্ড, একই ব্যাপার, 1 জুল পার 1 সেকেন্ড মানে 1 ওয়াট। আচ্ছা বলো তো আমরা যদি পড়ি যে 1 ওয়াট ইজ ইকুয়ালস টু 1 জুল ইনটু 1 সেকেন্ড না বাই 1 সেকেন্ড, বাই 1 সেকেন্ড, বলো তো জুল আর আর্গের মধ্যে কি সম্পর্ক, 10 টু দি পাওয়ার 7 না? তাহলে আমরা বলতে পারি 10 টু দি পাওয়ার 7 এই জুলের পরিবর্তে আর্গ পার সেকেন্ড। আর্গ পার সেকেন্ড কিসের একক, এমনি আর্গ পার সেকেন্ড তোমার সিজিএস একক না? তাহলে বলতে পারি 1 ওয়াট ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্গ পার সেকেন্ড, পারি বলতে। যে সবই কিন্তু সম্পর্কিত এরকম ভাবে, তাই এটাকেই বলা হয়েছে 10 টু দি পাওয়ার 7 আর্গ পার সেকেন্ড। ফলে আমরা কনফিউজ হয়ে যাই, কিন্তু কনফিউজ হওয়ার কিছুই নেই। দেখো আদার ইউনিট অর রিলেশন, দেখো এই পাওয়ার কেন আমাদের দরকার, এই দেখো আমরা ফ্যান চালাচ্ছি, লাইট জ্বালাচ্ছি, ওই পাশের ফ্যানটা এমনি এমনি চলছে, কেউ হাওয়া খাচ্ছে না,
তাও আমার পাওয়ার কনজাম্পশন হচ্ছে। তাহলে এই যে পাওয়ার যে কনজাম্পশন হচ্ছে, ঠিক আছে, এটা কতটা পাওয়ারকে কনজিউম করছে, সেটা সেটার জন্যই তো আমাদের পাওয়ারের কনসেপ্ট। কারণ এই এই ফ্যানটা ঘুরছে, মানে ফ্যানটা কি করছে, ওয়ার্ক ডান হচ্ছে ফ্যানের। ফ্যানের ওয়ার্ক ডান হচ্ছে মানে ফ্যান একটা পার্টিকুলার টাইমে কিছু ইলেকট্রিসিটি খরচা করবে, তার জন্যই তো করছে। তো দেখো এই জন্য আমাদের কনসেপ্ট হয় 1 কিলোওয়াট। আচ্ছা কি ওয়াট মানে কি, নর্মাল ইউনিট, কিলোওয়াট মানে 10⁻³ নয়? তাহলে আমরা কি জানি, মিটার আর কিলোমিটারের মধ্যে সম্পর্ক কি, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে 1 ওয়াট সমান সমান বা 1000, 1 কিলোওয়াট সমান সমান কি হবে, 1000 ওয়াট। তাই বলা হচ্ছে 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। 1000 ওয়াট মানে 10⁻³ ওয়াট। মেগাওয়াট মানে 10⁻⁶। কিলোর পরেই মেগা হয় না, কিলোবাইট, তারপরে কি হয় মেগাবাইট, মেগাবাইটের পরে কি হয় গিগাবাইট, গিগাবাইটের পরে কি হয় টেরাবাইট। ঠিক আছে, গিগা টেরা পেন্টা এরকম ভাবে এগোয় না? তো এটাই হচ্ছে তোমার, দেখো এটা তাহলে 1 মেগাওয়াট মানে 10⁻⁶ওয়াট। এবার আমাদের দরকার 1 কিলোওয়াট আওয়ার, এই সম্পর্কটা দরকার। 1 কিলোওয়াট আওয়ার এই সম্পর্কটা কেন দরকার, কারণ দেখো 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে, এইগুলো কিছু না জানলেও হবে, 1 কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে তোমার 1 BOT, মানে 1 বোর্ড অফ ট্রেড ইউনিট। এই সম্পর্কটা তোমার না জানলেও চলবে। 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে এক এক ইউনিট। মানে এই ফ্যানটা আমরা দেখবে লেখা থাকে যে এর পাওয়ার কতটা, ফ্যানের পাওয়ার কতটা, বা তোমার দেখবে একটা স্ত্রী আয়রন করি যেটা আমরা, তার পেছনে লেখা থাকে 1000 ওয়াট, বা একটা ইলেকট্রিক চুল্লি তার পেছনে লেখা থাকে 5000 ওয়াট। লেখা থাকে না, ওয়াট কেন লেখা থাকে, কারণ এ কতটা পাওয়ার কনজিউম করবে। তাহলে আমার দরকার হচ্ছে 1 কিলোওয়াট ইন্টু আওয়ার, মানে একটা স্ত্রী বা একটা তোমার যে আয়রন, তাকে যদি আমি 1 ঘন্টা চালাই যেটা 1000 কিলোওয়াটের, তার মানে সে কি করছে 1000 কিলোওয়াট বা 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার চালানো হলো, মানে ও কত ইউনিট চার্জ খরচা করবে, 1 ইউনিট। মানে একটা স্ত্রীকে 1 ঘন্টা চালালে সেটা 1 ইউনিট চার্জ খরচা করে। তার মানে ওই 1 ইউনিট চার্জের দাম যদি 7 থেকে 8 টাকা হয়, তাহলে ও 1 ঘন্টা চালালে 7 টাকার তোমার ইলেকট্রিসিটি খরচা করলো। তো এই সেরকম ভাবে অঙ্ক দেয়, ছোটবেলায় দিত না, যে একটা ফ্যান সেটা হচ্ছে তোমার 300 ওয়াট, ধর একটা লাইট যেটা তোমার 100 ওয়াট, এই ফ্যানটাকে তোমার সারাদিনে 12 ঘন্টা চালানো হয়েছে, এই লাইটটাকে তোমার সারাদিনে 8 ঘন্টা চালানো হয়েছে। তো বলো কত টাকা তোমার বিদ্যুৎ বিল যাবে যদি 1 ইউনিট ইলেকট্রিসিটির দাম 6 টাকা হয়। তাহলে আমরা কি করব, দেখো এটা তো 300 ওয়াট, আমার কি চাই কিলোওয়াট, তার মানে কত 0.3 কিলোওয়াট না, 300 ওয়াট মানে 0.3 কিলোওয়াট। কারণ দেখো ওয়াটকে আমি যদি 1000 দিয়ে ভাগ করি তাতে আমি কিলোওয়াট পাই, ইন্টু কত 12, তাহলে 3 × 36 মানে 3.6 কিলোওয়াট এনার্জি বা ও কনজিউম করেছে। আচ্ছা 100 ওয়াট মানে 0.1 × 8 মানে এ কত 0.8 খরচা করেছে, মানে এটা 14, এটা 4, মানে 4.4 ইউনিট ও ইলেকট্রিসিটি খরচা করেছে। তাহলে এক এক ইউনিটের দাম যদি 6 টাকা করে হয়, তাহলে এই ফ্যান এবং লাইট জ্বালানোর জন্য এত টাকা ইলেকট্রিসিটি দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে না, টাকা দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার সম্পর্কিত। আচ্ছা আরেকটা জিনিস রয়েছে এইচপি, হর্স পাওয়ার। এটা লিখে রাখো তো, হর্স পাওয়ার মানে হচ্ছে, লেখো দ্য পাওয়ার অফ মেশিন, the power the power of machine the power of machine is measured the power of machine is measured in horsepower by HP. The power of machine is measured in horsepower. আচ্ছা 1 হর্স পাওয়ার ইজ ইকুয়ালস টু কত, 746 ওয়াট। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট, 746 ওয়াট হচ্ছে 1 হর্স পাওয়ার। তার মানে তুমি ভাবো এই যে আমাদের বাড়িতে যে জলের মেশিন রয়েছে, পাম্প, দেখবে তার গায়ে লেখা থাকে 1.5
হর্স পাওয়ার বা 1 হর্স পাওয়ার বা 2 হর্স পাওয়ার। যখন আমাদের বাড়িটা একতলা ছিল তখন আমাদের যে মেশিনটা ছিল সেটা 1 হর্স পাওয়ারের মেশিন ছিল। যখন এই মেশিনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, যখন দোতলায় লাগানো হচ্ছিল, তো আমরা ওই মেশিনটাকে রিপ্লেস করে নিয়ে আসলাম 2 হর্স পাওয়ার, মানে আরো এর বেশি পাওয়ার বেশি করলাম। আচ্ছা, 1 হর্স পাওয়ার মানে আমি কি বলতে পারি? 0.746 কিলোওয়াট না? তাহলে একটা মেশিনকে যদি আমি 1 ঘন্টা চালাই বা 5 ঘন্টা চালাই, বুঝতে পারছো জিনিসটা? যদি 5 ঘন্টা চালাই তাহলে আমার কত ইউনিট খরচা হবে, কত টাকা দিতে হবে আমি ইজিলি বার করতে পারবো না, কারণ আমি জানি 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট। আর ওয়াট থেকে আমি কি পাবো? কিলোওয়াট। কিলোওয়াটকে কতক্ষণ চালানো হয়েছে সেখান থেকে আমি ইউনিট, আর ইউনিটকে আমি টাকা দিয়ে গুণ করলে কত খরচা। তো সেটা তোমাকে জানতে হবে। যেমন এই যে ইলেকট্রিক বাইক, ঠিক আছে, যে ইলেকট্রিক বাইকটা তোমার 2000 ওয়াট এর পাওয়ার, এ 5 ঘন্টা টাইম নেয় ফুল চার্জ হতে। 5 ঘন্টা টাইম নেয় ফুল চার্জ হতে। তার মানে বলো কত টোটাল খরচা হচ্ছে? 2000 ওয়াট ইন্টু 5, মানে 2000 ওয়াট মানে কত কিলোওয়াট? 2 কিলোওয়াট। তাহলে 10 ইউনিট ও আলটিমেটলি খরচা করছে একবার চার্জ দিতে। তাহলে 1 ইউনিটের দাম যদি তোমার 6 টাকা হয়, তাহলে 60 টাকা খরচা একবার চার্জ দিতে। তাহলে আমরা ইলেকট্রিক বাইক বা যাই হোক না কেন, প্রত্যেকটা শুধু ওয়াট যদি পেয়ে যাই, তাহলে সে কত কনজিউম করে সেই। যেমন আমি যে ইলেকট্রিক বাইকটা বা স্কুটিটা চালাই, সেটা তোমার টোটাল 18 টাকা খরচা করে। আমি নিজে ক্যালকুলেট করেছিলাম, আমি এখন ভুলে গেছি ওয়াট কত আছে এক্স্যাক্টলি, ক্যালকুলেট করেছিলাম যে একবার ফুল চার্জ দিতে 5 ঘন্টা টাইম লাগে, ও টোটাল 18 টাকা খরচা করে। মানে মোটামুটি ধরো 2.5 থেকে 3 ইউনিট খরচা করে একবার ফুল চার্জে। আর এই 18 টাকায় তোমার 100 কিলোমিটার মতো চলবে। ভাবো, আমি তো এখন সব জায়গায় ইলেকট্রিক বাইক নিয়ে যাই। কেন? কারণ আমি রয়্যাল এনফিল্ডটা মাঝে মাঝে চালাই যে নষ্ট না হয়ে যায়, সেই জন্য রয়্যাল এনফিল্ডটা চালাই, মাঝে মাঝে নষ্ট না হয় এই জন্য। কারণ রয়্যাল এনফিল্ডে 500 টাকা তেল ভরলে চলে 100 কিলোমিটার, আর এখানে তোমার 18 টাকা দিয়ে চলে 100 কিলোমিটার। ঠিক আছে? তো যাই হোক, এটাই সাশ্রয়ের ব্যাপারটা সেখান থেকেই চলে আসছে। এটা হচ্ছে তোমার পাওয়ার। আচ্ছা, নেক্সট দিন আমরা যেটা করব এনার্জি। এটা কিন্তু অনেক বড় একটা টপিক, আরো 2টো ক্লাস লাগবে। দেখো, এনার্জি ব্যাপারটাকে আমরা জানবো, অ্যান্ড এনার্জি থেকে এনার্জি ওয়ার্ক থিওরেম অনেক কিছু জানবো, সোর্স অফ এনার্জি জানবো। তারপরে তোমার বিভিন্ন তোমার নিউক্লিয়ার রিয়াক্টর বা নিউক্লিয়ার এনার্জি সম্পর্কে জানবো। সিম্পল মেশিন বা লিভার সিস্টেম নিয়ে আমরা একটু টুকটাক পড়াশোনা করব। তো এই ব্যাপারগুলো আমাদের কিন্তু নেক্সট দিনের আমরা করব। 2টো ক্লাস মোটামুটি আমাদের লাগবে। ঠিক আছে? 2টো ক্লাসে কমপ্লিট হয়ে যাবে আরো।